হ্যালো সবাইকে সবাইকে ভূত কাহিনী স্পেশাল এপিসোড নাম্বার 1-এ আমন্ত্রণ। তো আজকে কোনো ভূতের গল্প হবে না। এই স্পেশাল এপিসোডগুলোতে বলা হবে দেশ বিদেশের বিভিন্ন লেখকের বিভিন্ন ঐতিহাসিক গল্পগুলো পাঠ করা হবে। আজকে পাঠ করা হচ্ছে সায়েন্স ফিকশন। বাংলাদেশের অন্যতম সায়েন্স ফিকশন লেখক প্রফেসর ডক্টর জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন সমগ্র থেকে থ্রিলার পড়া হচ্ছে মহাকাশে মহাত্রাস। তো গল্পটি পাঠ করছি। কদিন থেকেই হাসান মনে মনে ছটফট করছে। আজ প্রায় 5 বছর হলো সে মহাকাশ স্টেশন অ্যান্ড্রোমিডার সর্বময় কর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এর ভিতরে পৃথিবীতে গিয়েছে মাত্র কয়েকবার। শেষবার গিয়েছিল 1 বছর আগে, মাত্র 2 সপ্তাহের জন্যে। পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, তাই বোধহয় পৃথিবীটাই তার খুব আপন। ছেলেবেলায় অনাথ আশ্রমে মানুষ হয়েছিল, বড় হয়ে মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করছে। প্রথম কয়েক বছর শিক্ষানবিশ হিসেবে বিভিন্ন মহাকাশ ল্যাবরেটরিতে কাজ করেছে। তারপর খুব অল্প বয়সেই তাকে অ্যান্ড্রোমিডার দায়িত্ব নিতে হয়েছে। মহাকাশে নিঃসঙ্গ পরিবেশে কুটিগত বিজ্ঞানী নিয়ে রুটিন বাঁধা কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছে। এবার তার কয়েকদিন বিশ্রাম নেওয়া দরকার। পৃথিবীতে ছুটি চেয়ে খবর পাঠিয়েছিল, প্রার্থনা মঞ্জুর হয়েছে। মঙ্গল গ্রহ থেকে যে মহাকাশযানটি আকরিক শিলা নিয়ে ফিরছে সেটি অ্যান্ড্রোমিডাতে পৌঁছে যাওয়ার পরই তার ছুটি। মহাকাশযানটির ক্রুদের সাথে সে পৃথিবীতে ফিরে যাবে। এবার অন্তত 6 মাস সে পৃথিবীর মাটি হাওয়া ঘুরে বেড়াবে। মাঝে মাঝে খুব নিঃসঙ্গ মনে হয়। মিষ্টি মতো কোনো মেয়ে পেলে হয়তো বিয়েও করে ফেলতে পারে। মিষ্টি একটা মেয়ের কথা মনে হতে তার জেসমিনের কথা মনে হলো। অ্যান্ড্রোমিডাতে শিক্ষানবিশ হিসেবে সে প্রায় মাসখানেক হলো এসেছে আরও 2জন ছেলের সাথে। মেয়েটি ভারী চমৎকার, একেবারে বাচ্চা। দেখি মনেই হয় না মহাকাশ প্রাণীবিদ্যায় ডক্টরেট করছে। প্রথমবার মহাকাশে এসেছে, তাই ওকে সব কিছু শিখিয়ে দিতে হচ্ছে। সঙ্গের ছেলে দুটো খুব চমৎকার, একজন পদার্থবিদ, অন্যজন মহাকাশ প্রযুক্তিবিদ। পদার্থবিদ ছেলেটির নাম হচ্ছে জাহিদ। একটু চুপচাপ, হাসে কম, কথা বলে কম, তবে খুব কাজের। অন্যজনের নাম কামাল, ভীষণ ছটপটে, সবসময় হইচই করে বেড়াচ্ছে। দেখে বোঝাই যায় না সে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের একজন বিশেষজ্ঞদের মধ্যে বিশেষজ্ঞ। এই 3জন ছেলে মেয়ে অ্যান্ড্রোমিডাতে আসার পর থেকে অ্যান্ড্রোমিডার গুমোট দম আটকে থাকার ভাবটা কেটে গেছে। ইদানিং হাসান আর অতটা নিঃসঙ্গ অনুভব করে না। গত সপ্তাহে কয়েকজন টেকনিশিয়ান আর বিজ্ঞানীরা জরুরি খবর পেয়ে পাশের মহাকাশ ল্যাবরেটরিতে চলে গেছে। এত বড় মহাকাশ স্টেশনে এখন ওরা মাত্র 4 জন। কিন্তু হাসানের মোটেই খারাপ লাগছে না। ছেলে মেয়ে 3টাকে নিয়ে বেশ ফুর্তিতে আছে। জাহিদ, কামাল আর জেসমিন হাসান নামের পৃথিবী থেকে শুরু হয়েছিল। অসামান্য কৃতিত্বের জন্য 2বার জাতীয় পুরস্কার পেয়েছে হাসান, মাত্র 30 বছর পেরোতে না পেরোতেই। তাই এখানে আসতে পেরে ওরা নিজেদের খুব ভাগ্যবান মনে করছে, বাকি যারা ছিল তারা। হাসানের সাথে পরিচয় হওয়ার কয়েকদিনের ভেতরেই ওরা বুঝতে পেরেছে এত অল্প বয়সে একজন মানুষ কি করে 2বার জাতীয় পুরস্কার পায়। হাসানের মতো পরিশ্রমী আর দৃঢ় প্রতিজ্ঞ মানুষ পৃথিবীতে খুব বেশি নেই। কামাল হাসানকে দেখে এতই মুগ্ধ হয়েছে যে আচার আচরণে নিজের অজান্তেই হাসানকে অনুকরণ করার চেষ্টা করছে। পৃথিবীর হিসেবে আর 6 দিন পর মঙ্গল গ্রহ থেকে ফেরত আসা মহাকাশযানটি অ্যান্ড্রোমিডাতে পৌঁছাবে। তার ব্যবস্থা করার জন্য হাসান প্রতি 12 ঘন্টা অন্তর মহাকাশযানটির সাথে যোগাযোগ করে যাচ্ছে। প্রয়োজন হলে কম্পিউটারে ছোটোখাটো হিসাব করেও রাখে। রুটিন বাঁধা কাজ এখন জাহিদ আর কামাল মিলেই করতে পারে। দুজনেরই খুব উৎসাহ। কেমন করে মহাকাশ স্টেশনে এসে একটি রকেট আশ্রয় নেয়, ব্যাপারটি দেখার জন্য ওদের খুব কৌতূহল হচ্ছিল। সারাদিন ঝামেলার পর হাসান ঘুমানোর জন্য তার কেবিনে যাচ্ছিল। যাওয়ার সময় যোগাযোগ কক্ষটা ঘুরে যাওয়ার জন্যে
লিফটটাকে 6 তলায় নামিয়ে ফেলল। ঝকঝকে উজ্জ্বল করিডোর ধরে হেঁটে যোগাযোগ ঘরে পৌঁছে যাচ্ছে জাহিদ, কামাল আর জেসমিন। তাদের উত্তেজিত কণ্ঠস্বর হাসান শুনতে পেল। কি নিয়ে জানি তুমুল তর্ক হচ্ছে। হাসান ঘরে ঢুকে হাসি মুখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, এত হইচই কিসের? স্যার, কামাল হড়বড় করে বলতে থাকে, 12:34 যোগাযোগ করার কথা ছিল ওই মহাকাশযানটির, 12:37 হয়ে গেছে, এখনও ওরা কথা বলছে না। হাসান জিজ্ঞেস করল, কারা? উত্তরে বলল, মঙ্গল গ্রহ থেকে যারা ফিরে আসছে তারা। হাসানের ভ্রু কুঁচকে গেল। এমনটি তো হওয়ার কথা ছিল না, যন্ত্রপাতি তো ঠিকই আছে, তাই না? চেক করে দেখো তো। জি স্যার। হাসান মহাকাশযানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু হেডফোনে এক বিস্ময়কর নীরবতা ছাড়া এতটুকু কোনো শব্দ শোনা গেল না। জাহিদ কাছে দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করল, স্যার, এমন কি হতে পারে যে ওদের ট্রান্সমিটারটি নষ্ট হয়ে গেছে? হতে পারে, কিন্তু সবসময়ই ডুপ্লিকেট রাখা হয়। এছাড়াও ইমার্জেন্সি কিট থাকে, ওরা যদি যোগাযোগ করতে নাও পারে আমাদের সাথে, আমরা ইচ্ছে করলেই ওদের সাথে যোগাযোগ করতে পারবো। সেটি দিয়ে চেষ্টা করে দেখবেন একটু স্যার। দেখলাম তো, কোনো সাড়া নেই। স্যার, জেসমিন এগিয়ে এসে ভীতু চোখে বলল, তাহলে কি হয়েছে ওদের? মেয়েটি চোখের দিকে তাকিয়ে মায় হলো হাসানের। কি হয়েছে আন্দাজ করে আর লাভ কি, বের করে ফেলি। সৌরমণ্ডলের বিভিন্ন জায়গায় অসংখ্য স্বয়ংক্রিয় রাডার স্টেশন বসানো হয়েছে। মহাকাশযানটির কাছাকাছি কয়েকটি রাডার স্টেশনের সাথে যোগাযোগ করে হাসান ছবি নেবে ঠিক করল। সুইচ প্যানেলের দিকে ঝুঁকে কাজ করতে করতে একসময় অনুভব করল জাহিদ কাছে এসে দাঁড়িয়েছে। জাহিদ জিজ্ঞেস করল, কিছু বলবে? জি স্যার। কি? আমার মনে হয় মহাকাশযানটি কোনো নিউক্লিয়ার এক্সপ্লোশনে ধ্বংস হয়েছে। হাসান চমকে উঠে জিজ্ঞেস করল, এই কথা বলছো কেন? ঘণ্টাখানেক আগে মহাকাশের তেজস্ক্রিয়তা হঠাৎ করে অনেক গুণ বেড়ে গেছে। হিসেব করে দেখেছি, মহাকাশযানটি যত দূরে রয়েছে সেখান থেকে যে কোনো একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটলে এতটুকু হওয়ার সম্ভাবনা ছিল। মানে মহাকাশের ভিতরে অনেক পরিমাণে তেজস্ক্রিয়তার পরিমাণ বেড়ে গিয়েছে। হাসান বুঝতে পারল ছেলেটি ঠিকই ধরেছে, কিন্তু এ ব্যাপারে যুক্তি দিয়ে অগ্রসর হওয়ার কোনো প্রয়োজন নেই। ঘণ্টাখানেক পরে একগাদা আলোকচিত্র নিয়ে হাসান তার কেবিনে ছটপট করছিল। জাহিদের ধারণাটা সত্যি, মহাকাশযানটি পারমাণবিক বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। 8 জন ক্রু নিয়ে এরকম দুর্ঘটনা গত 10 বছরে আর একটিও হয়নি। পৃথিবীতে খবর পাঠানো হয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটে থাকলো সে ব্যাপারে খুঁটিয়ে দেখা হচ্ছে। আর কিভাবে ঘটনাটি ঘটলো ব্যাপারটি দেখার জন্য একটা ছোট রকেট সিগনাস পাশের মহাকাশ স্টেশন থেকে রওনা হয়ে গেছে। জাহিদ, কামাল আর জেসমিন খুব মুষড়ে পড়েছে। হাসান ওদের নানাভাবে চাঙ্গা করার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বিছানায় শুয়ে হাসান খুব ক্লান্তি অনুভব করে, তার নার্ভ আর সইতে পারছে না। কোনো এক নীল হ্রদের পাশে মাটির কাছাকাছি ঘাসে শুয়ে থেকে আকাশে সাদা মেঘ দেখার জন্য ওর বুকটা হাহা করতে থাকে, কখন সে পৃথিবীতে যাবে। পরদিন ভোরে হাসান খুব আশ্চর্য একটি খবর পেল। খবরটি প্রথমে জানালো জাহিদ। তার নিজস্ব হিসেব অনুযায়ী মহাকাশে তাদের কাছাকাছি নাকি আরও 3টে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। সকালের রিপোর্ট পৌঁছতে দেখা গেল জাহিদের ধারণাটি সত্যি। গত 12 ঘন্টায় সর্বমোট 5টি মহাকাশযান পারমাণবিক বিস্ফোরণে ধ্বংস হয়েছে। তার ভিতরে 3টি তাদের কাছাকাছি ছিল। এই 5টি মহাকাশযানের ভিন্ন ভিন্ন 5টি দেশের এবং ভিন্ন ভিন্ন কাজের জন্য তারা ব্যস্ত ছিল। 5টি মহাকাশযানে 2 শতাধিক প্রথম শ্রেণীর টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানী কাজ করছিল।
সবাই মর্মান্তিকভাবে মারা গেছে। কন্ট্রোল রুমে হাসান চুপচাপ করে বসে রইল। সে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে সমস্ত পৃথিবীতে কি ভয়ানক আলোড়নের সৃষ্টি হয়ে গেছে। খবরের কাগজ, রেডিও, টেলিভিশন কি সাংঘাতিক হইচই শুরু করেছে। কিন্তু এরকম কেন হচ্ছে? কি ছিল নেপথ্যের এই বিস্ফোরণে? জেসমিন ম্লান মুখে বসেছিল। অনেকক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে ধীরে বলল, আমার ভালো লাগছে না, কেন জানি মনে হচ্ছে একটা ভীষণ বিপদ ঘটতে যাচ্ছে। হাতে মুঠি করে ধরে রাখা কাগজ খুলে কম্পিউটারের ডাটা দেখতে দেখতে জাহিদ বলল, আমার হিসেব ভুল না হয়ে থাকলে আরও 2টি মহাকাশযান ধ্বংস হয়ে গেছে। সত্যতা যাচাই করে নেওয়ার উৎস পর্যন্ত কেউ দেখালো না। বুঝতে পারল সত্যি তাই ঘটেছে। হাসান সব কয়টি চ্যানেল চালু রেখে যতগুলি সম্ভব মহাকাশযানের সাথে যোগাযোগ রেখে চলল। কয়েকটা মহাকাশযান পৃথিবীতে নেমেছে। যুক্তরাষ্ট্রের বড় বড় 2টি মহাকাশ ল্যাবরেটরি খালি করে সব কয়জন বিজ্ঞানী আর টেকনিশিয়ান পৃথিবীর দিকে ফিরে গেল। যারা পৃথিবী থেকে দূরে কিংবা পৃথিবীতে ফিরে যেতে পারছিল না, তারা ভীষণ অসহায় অনুভব করতে লাগলো। কারণ গড়ে প্রতি 2 ঘন্টায় এক একটা করে মহাকাশ স্টেশন ধ্বংস হয়ে যাচ্ছে। সবাই ধারণা করে নিয়েছে একটা অজ্ঞাত কোনো মহাকাশযান একটি করে পৃথিবীর সবকটি মহাকাশযান ধ্বংস করে যাচ্ছে। প্রথমে জল্পনা কল্পনা এবং ধারণা, কিন্তু 24 ঘন্টার মাথায় দেখা গেল ব্যাপারটা আসলে তাই ঘটছে। জাপানের একটি উপগ্রহ ধ্বংস হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে একজন বিজ্ঞানীকে চিৎকার করতে করতে শোনা গেল, ফ্লাইং সসার, ফ্লাইং সসার, ফ্লাইং সসার। পৃথিবী থেকে সবাই মহাকাশযানগুলি খালি করে পৃথিবীতে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। যারা অনেক দূরে কিংবা যাদের এই মুহূর্তে পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয়, তাদেরকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া আছে। হাসান পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য ছোট্ট রকেটটাতে জ্বালানি ভরে নিয়ে যন্ত্রপাতি পরীক্ষা করে নিল। যত তাড়াতাড়ি সম্ভব তারা পৃথিবীতে রওনা দেবে। সারাদিনের উত্তেজনায় জাহিদ, কামাল আর জেসমিন বিপর্যস্ত। হাসান জোর করে ঘণ্টাখানেকের জন্য বিশ্রাম নিতে পাঠিয়েছে। এক একজন এত ক্লান্ত যে মরার মতো ঘুমাচ্ছে। হাসান তার মহাকাশ স্টেশনে সবকটি রাডার চালু করে রেখেছে, যদিও জানে তাতে কোনো লাভ নেই। এ পর্যন্ত যে কয়টি মহাকাশযান ধ্বংস হয়েছে তাদের ভিতর কেউ সতর্ক হওয়ার এতটুকু সুযোগ পর্যন্ত পায়নি, যদিও সবার কাছে আধুনিক রাডার ব্যবস্থা ছিল। খুব কাছে আসার পর হয়তো সেটিকে দেখা যায়, কিন্তু ততক্ষণে কিছু করার থাকে না। অ্যান্ড্রোমিডাতে নতুন ধরনের অনেকগুলি রাডার স্টেশন ছিল, যেগুলি আন্তঃসৌরমণ্ডল যোগাযোগ গ্রহণে সাহায্য করার জন্য আনা হয়েছিল। অ্যান্ড্রোমিডা ছেড়ে চলে যেতে হবে শোনার পর হাসান এই মূল্যবান, ক্ষুদ্রাকায় কিন্তু প্রচণ্ড ক্ষমতাবান রাডার স্টেশনগুলি অ্যান্ড্রোমিডাকে ঘিরে চারদিকে পাঠিয়ে দিয়েছিল। যদি ভাগ্য ভালো হয়, হয়তো তাদের কোনো একটি এই রহস্যময় ফ্লাইং সসারকে দেখতে পেয়ে তাকে সতর্ক করে দিতে পারবে। পৃথিবীর দিকে রওনা দেওয়ার আর দরকার নেই। জ্বালানি নিয়ে নেওয়া হয়েছে, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি কাজ করতে শুরু করেছে, আর ঘণ্টাখানেক পরেই ইচ্ছে করলেই রওনা দেওয়া সম্ভব। যদি এর মাঝেই সে ফ্লাইং সসারকে দেখা না দেওয়া যায়, যদি ওই ফ্লাইং সসারটি এসে হানা না দেয়। সব কিছু ঠিক করার পর জাহিদ, কামাল আর জেসমিনকে ডেকে তোলার জন্য নিচে নেমে আসছিল। ঠিক সেই সময় সে সতর্ক সংকেত শুনতে পেল। সংকেত শুনতে কেমন জানি হঠাৎ ওর বুকের ভিতর রক্ত ছলৎ করে উঠল। শান্ত পায়ে কন্ট্রোল রুমে গিয়ে সে স্ক্রিনের দিকে তাকায়। নীলাভ স্ক্রিনে একটি অশরীরী ছবি ফুটে ওঠে। পিরিচের মতো একটা অদ্ভুত মহাকাশযান ঘুরতে ঘুরতে ছুটে আসছে। মিনিট 2 সে এদিক এদিক ছুটোছুটি করতে দেখা গেল।
রাডার স্টেশনের খুব কাছ দিয়ে ছুটে যাওয়ার সময় স্ক্রিনে ধরা পড়েছে। যদি এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু রাডার স্টেশনের পাঠানো হিসেব দেখে নির্ভুলভাবে বলে দেওয়া যায় এই কুৎসিত ফ্লাইং সসারটি ছুটে আসছে অ্যান্ড্রোমিডার দিকে। গতিবেগ অস্বাভাবিক। অ্যান্ড্রোমিডার কাছাকাছি পৌঁছতে আর মাত্র ঘণ্টাখানেক সময় নেবে মাত্র। হাসান একটা চেয়ারে বসে ঠান্ডা মাথায় একটা সিগারেট ধরালো। এখন কি করা যায়? প্রচণ্ড বিপদের মুখে ঠান্ডা মাথায় নির্ভুল সিদ্ধান্ত নিতে পারে বলে হাসানের পৃথিবীজোড়া সুনাম রয়েছে। তার অসাধারণ বুদ্ধিমত্তা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়নের ক্ষমতা আর উপস্থিত বুদ্ধির জন্যে সে 2 বার জাতীয় পুরস্কার পেয়েছে। কিন্তু এই মুহূর্তে সে অসহায় বোধ করছে। যেখানে পারমাণবিক অস্ত্রসজ্জিত সোভিয়েত ইউনিয়নের উপগ্রহ আরকাদি গাইদার মুহূর্তের মাঝে ছিন্নভিন্ন হয়ে গেছে, সেখানে বৈজ্ঞানিক গবেষণার উপযুক্ত একটি মহাকাশ স্টেশন কিভাবে টিকে থাকতে পারে? পৃথিবীতে রওনা দিয়ে লাভ কি? তাহলে প্রথমে অ্যান্ড্রোমিডাকে ধ্বংস করে তারপর তাদের ক্ষুদ্র রকেটকে শেষ করে দেবে। হাতে সময় 1 ঘন্টা। হাসানের সিদ্ধান্তের উপর নির্ভর করবে 4 জন মানুষের জীবন। মিনিট 10 ভিতর সে সিদ্ধান্ত নিয়ে নিল। তারপর ছুটে গেল 4 তলায়। একটি রুবি ক্রিস্টাল লেজার টিউবকে টেনে বের করে নিয়ে এসে বসালো কন্ট্রোল রুমের জানালার কাছে। তারপর ক্ষিপ্র অত্যন্ত অভ্যস্ত হাতে কম্পিউটারটি চালু করে দ্রুত কয়েকটা সংখ্যা প্রবেশ করিয়ে দিল। ফ্লাইং সসারের যাত্রাপথ ছক করে বের করা হয়েছে। লেজার টিউবের কানেকশন দিয়ে নিচে নেমে গিয়ে ডেকে তুলল জাহিদ, কামাল আর জেসমিনকে। ঘড়ি দেখে সে ঠান্ডা গলায় বলল, তোমাদের 5 মিনিট সময় দেওয়া হলো পোশাক পরে প্রস্তুত হওয়ার জন্যে। পোশাক পরে নাও, আর ঠিক 7 মিনিট পর তোমরা রকেটে প্রবেশ করবে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্যে। কামাল কি একটা বলতে যাচ্ছিল। হাসান শীতল চোখে বলল, একটিও কথা নয়, তোমরা প্রস্তুত হয়ে রকেট লঞ্চারে এসো, আমি আসছি। মনে রাখবে, ঠিক 5 মিনিটের ভেতর যদি বাঁচতে চাও। 5 মিনিটের আগে ওরা পোশাক পরে রকেটের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। হাসান এলো সাথে সাথেই, বুক খোলা শার্ট আর অত্যন্ত চিন্তিত মুখে, বারবার তাকে যেরকম দেখাচ্ছিল। স্যার, আপনি পোশাক পরলেন না? জেসমিনের কথার উত্তরে হাসান একটু হাসলো, বলল, আমার জন্য এই পোশাকেই যথেষ্ট। যাক, সময় নষ্ট করে লাভ নেই, কাজের কথা বলি। শোনো, আমি যখন কথা বলবো কেউ একটি কথাও বলবে না। যা যা বলবো অক্ষরে অক্ষরে মেনে চলবে। প্রথমত, ঠিক 2 মিনিট পরে তোমরা 3 জন রকেটে উঠে দরজা বন্ধ করবে। 3 জন মানে আপনি? হাসান সরু চোখে কামালের দিকে তাকালো, ঠান্ডা গলায় বলল, কথার মাঝখানে কথা বলতে নিষেধ করেছি না, মনে আছে? যা বলেছিলাম ঠিক 10 মিনিট পর স্টার্ট নেবে। অ্যাক্সেলারেশন করবে 10G বা তারও বেশি। খুব কষ্ট হবে, কিন্তু এছাড়া পালানোর কোনো উপায় নেই। পৃথিবীর সাথে যোগাযোগ রাখো। যে কোনো রকম ঝামেলা দেখলে ওদের পরামর্শ চাইবে। পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢোকার সময় খুব সাবধান। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা নিখুঁতভাবে বের করে নেবে, একটু যেন নড়চড় না হয়। বায়ুমণ্ডলের ভেতরে ঢুকে আধা ঘন্টার ভিতর প্যারাসুট খুলে যাবে। না খুললে ইমার্জেন্সি কিট ব্যবহার করবে। আর শোনো, আমার এই চিঠিটা দেবে ডিরেক্টরকে, বুঝেছ? জি স্যার। একটা কথা জিজ্ঞেস করব? কি? আপনি আমাদের সাথে যাবেন না? না। তাহলে আমরাও যাব না। হাসানের মুখে খুব সূক্ষ্ম একটা হাসি খেলে গেল। ধীরে ধীরে বলল, এটা সেন্টিমেন্টের ব্যাপার না জাহিদ। আর 40 মিনিটের ভেতর ফ্লাইং সসার অ্যান্ড্রোমিডারকে ধ্বংস করবে। ওটা এখন অ্যান্ড্রোমিডার দিকে ছুটে আসছে। যদি আমরা 4 জনই রকেটে পৃথিবীতে রওনা দেই, প্রথমে অ্যান্ড্রোমিডারকে ধ্বংস করে তারপর রকেটটাকে শেষ করবে। রকেটটা যেন শেষ করতে না পারে সেজন্য আমি অ্যান্ড্রোমিডারতে থাকব। সসারটাকে একটা আঘাত করতে হবে, যেভাবেই হোক।
আমি লেজার টিউব বসিয়ে এসেছি, যদিও এটা অস্ত্র হিসেবে কখনো ব্যবহার করা হয়নি, তবুও মনে হচ্ছে চমৎকার কাজ করবে। কম্পিউটার থেকে যাত্রাপথ বের করেছি। আমি সসারটার মাঝখান দিয়ে 6 ইঞ্চি ব্যাসের ফুটো করে ফেলব। স্যার, সময় শেষ হয়েছে, যাও রকেটে ওঠো। স্যার, জেসমিনের চোখে পানি চিকচিক করে উঠল। হাসানের ইচ্ছে হলো কোমল স্বরে দু একটা কথা বলে, কিন্তু তা হলে সবাই ভেঙে পড়বে। মুখটাকে কঠোর করে সে আদেশ দিল, তাড়াতাড়ি। ওরা দাঁড়িয়ে রইল। একজন মৃত্যুর মুখে ফেলে দিয়ে ওরা কিভাবে চলে যাবে? হাসান এগিয়ে গিয়ে দরজা খুলে ধরে, তারপর কঠোর স্বরে ধমক দিয়ে উঠল, যাও ওঠো। একজন একজন করে ওরা ভিতরে ঢুকলো। হাসান দরজা বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়ালো, তারপর আটকে রাখা দীর্ঘশ্বাসটা খুব সাবধানে বের করে দিল। লিফট বেয়ে 6 তলায় ওঠার সময় গুম 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 আওয়াজ শুনে বুঝতে পারল ওদের 3 জনকে নিয়ে রকেটটা পৃথিবীর দিকে রওনা দিয়েছে। পৃথিবী, সবুজ পৃথিবী। হাসানের চোখে পানি এসে যায়। মাটির পৃথিবী, ঘাসের পৃথিবী, আকাশ পৃথিবী, মানুষের পৃথিবী এ জীবনে আর দেখা হলো না। 30 মিনিট পর দেখা গেল লেজার টিউব নির্দিষ্ট দিকে তাক করে রেখে হাসান চুপ করে বসে আছে, হাতে সিগারেট, মাথার উপরে ঘড়ি। লাল কাঁটাটা বারবার উপরে আসতেই তাকে সুইচ টিপে প্রচণ্ড শক্তিশালী লেজার বিম পাঠাতে হবে। অদৃশ্য সেই সসারকে ফুটো করে দেবে সেই রশ্মি। তারপর হাসান আর ভাবতে চাইল না আর চায় না ফ্লাইং সসারের পাল্টা আঘাতে তার কি হতে পারে, এই ভেবে সে একদমই ভাবতে চায় না। 31 মিনিট পর হাসান কাউন্টারগুলির দিক থেকে চোখ ফিরিয়ে এনে কাপা গলায় বলল, আমার হিসেবে ভুল না হয়ে থাকলে অ্যান্ড্রোমিডা এ মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। জাহিদ, কামাল আর জেসমিন অ্যান্ড্রোমিডা ছেড়ে এসেছে প্রায় 24 ঘন্টা আগে। এই 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত তারা অবর্ণনীয় আতঙ্কের মাঝে কাটিয়েছে। এর আগে অ্যান্ড্রোমিডাতে হাসান তাদের সব বিপদ আপদে আগলে রেখেছিল, কিন্তু এখন এই নিঃসঙ্গ মহাকাশযানে তারা সত্যিকারের অসহায়। মানসিকভাবে একটা অস্বাভাবিক অবস্থার মাঝে রয়েছে বলে হাসানের জন্য দুঃখবোধটা তেমন যন্ত্রণা দিতে পারছে না। পৃথিবীতে পৌঁছাতে তাদের আরও 48 ঘন্টারও বেশি সময় লাগবে। যদি এর আগে ফ্লাইং সসার আক্রমণ করে বসে তাহলে অবশ্য ভিন্ন কথা, কিন্তু ওরা খানিকটা আশাবাদী, কারণ গত 24 ঘন্টায় আর একটি মহাকাশযান নতুন করে ধ্বংস হয়নি। বোঝাই যাচ্ছে হাসান লেজার রশ্মি দিয়ে 37টি ফ্লাইং সসারটিকে ধ্বংস করতে পেরেছে, কিন্তু আঘাতের পরেই ফ্লাইং সসার নিজেই ধ্বংস হয়ে গেছে না শুধুমাত্র অল্প কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনও বলা যাচ্ছে না। পৃথিবীর সবাই আশা করছে ফ্লাইং সসার ধ্বংস হয়ে গেছে, যদিও মহাকাশযানে এই নিঃসঙ্গ 3 জন ঠিক তা ততটা বিশ্বাস করতে পারছে না। জাহিদ প্রতি মুহূর্তে পৃথিবীর সাথে আলাপ করছে। রকেটে করে দূরপাল্লার পাড়ি দেওয়ার সময় এর আগে তার কখনো নেতৃত্ব দেওয়া হয়নি, এই প্রথম সে নেতৃত্ব দিচ্ছে। কামাল সতর্ক দৃষ্টিতে রাডারগুলির দিকে নজর রাখছে, যদিও রাডারের ফ্লাইং সসার ধরা পড়লে তাদের কিছুই করার নেই, কিন্তু তবুও সে নিজের চোখে জিনিসটা দেখতে চায়। জেসমিনের আপাতত কিছু করার নেই। মনে মনে খোদাকে ডেকে আর হাসানের কথা ভেবে কষ্ট পেয়ে সে সময় পার করছিল। পৃথিবীতে মহাকাশের সর্বশেষ খবর পুঙ্খানু রূপে জরুরি বেতার আর টেলিভিশনে প্রচার করছিল বারবার। হাসানের ফ্লাইং সসারকে পাল্টা আঘাত করে আত্মত্যাগ করার খবর পৃথিবীতে প্রচণ্ড আলোড়নের সৃষ্টি করেছে। দেশ থেকে তাকে মরণোত্তর সর্বোচ্চ পদক দিয়ে সম্মান করা হয়েছে। হাসানের সাথে সাথে জাহিদ, কামাল ও জেসমিনের নামও পৃথিবীর সবার জানা হয়ে গেছে। এই 3 জন অনভিজ্ঞ তরুণী কীভাবে সময় কাটাচ্ছে, পৃথিবীতে ফিরে আসতে আর কতক্ষণ সময় বাকি রয়েছে, এসব খবর খানিকক্ষণ পরেই নিউজ বুলেটিনে প্রচারিত হচ্ছিল। 36 ঘন্টার মাথায় পৃথিবী থেকে জাহিদ
জাহিদকে জানানো হলো পৃথিবীবাসীর অনুরোধে আধা ঘন্টা সময় তাদেরকে সরাসরি পৃথিবীর সাথে টেলিভিশনে দেখানো হবে। তারা কি করছে না করছে সে সম্পর্কে পৃথিবীর মানুষ খুবই আগ্রহী। কয়েকজন বিখ্যাত সাংবাদিক মহাকাশ স্টেশনে তাদের সাথে আলাপ করার জন্য যাবে। মহাকাশ স্টেশন থেকে ওদের বারবার বলে দেওয়া হলো কোনো প্রশ্নের উত্তর দিতে খুব সতর্ক থাকতে হবে। দেশ এবং জাতির সম্মান জড়িত রয়েছে ওদের উত্তরের উপর এবং ওদের উপর। নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারা খুব নার্ভাস হয়ে পড়েছে। জাহিদ কিংবা কামাল এর আগে কখনো রেডিও বা টেলিভিশনের সামনে সাক্ষাৎকার দেয়নি। জেসমিন সাক্ষাৎকার না দিলেও ছোটবেলায় টেলিভিশনে নিয়মিত বিজ্ঞানের উপর অনুষ্ঠান করত, কিন্তু এবারের এটি একটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। সমস্ত পৃথিবীর মানুষ একই সাথে তাদেরকে দেখবে এবং তাদের কথাবার্তা শুনবে। পৃথিবীর সব টেলিভিশনে গত কয়েক ঘন্টা থেকে এই অনুষ্ঠানটি সম্পর্কে ঘোষণা করা হচ্ছে। নির্দিষ্ট সময়ে পৃথিবীর 300 কোটি লোকের প্রায় সবাই টেলিভিশনের সামনে আগ্রহ নিয়ে বসে রইল। প্রথমে ঘোষক এসে জানিয়ে গেল মহাকাশ থেকে টেলিভিশনে পাঠানো অনুষ্ঠানটি সরাসরি পৃথিবীতে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করছেন পৃথিবীর নামকরা কয়েকজন সাংবাদিক। ধীরে ধীরে টেলিভিশনের স্ক্রিনে একটা সুচালো সিলিন্ডারের মতো মহাকাশযানের ছবি ভেসে উঠল। যদিও সেটি স্থির হয়ে রয়েছে, কিন্তু আসলে এটি ঘন্টায় 40,000 মাইল বেগেরও বেশি গতিতে ছুটে আসছে। আস্তে আস্তে মহাকাশযানটি ঝাপসা হয়ে গেল। তার জায়গায় ফুটে উঠল যন্ত্রপাতি সমৃদ্ধ মহাকাশযানটির কন্ট্রোল রুম। 3 জন তরুণ তরুণী সেখানে চুপচাপ করে অপেক্ষা করছে। ইঙ্গিত পাওয়া মাত্র জাহিদ সোজা হয়ে বসে ধীরে ধীরে বলল, নিঃসঙ্গ মহাকাশযানে 3 জন নিঃসঙ্গ তরুণ তরুণী পৃথিবীর মানুষকে শুভেচ্ছা জানাচ্ছে। আপনাদের সাথে আমি এই মহাকাশযানের অভিযাত্রীদের পরিচয় করিয়ে দিই। জাহিদ খুব দক্ষতার সাথে পরিচয় পর্ব শেষ করল। সাথে সাথে একজন সাংবাদিক পৃথিবী থেকে জিজ্ঞেস করলো, অনিশ্চিত অবস্থা আপনাদের কেমন লাগছে? জেসমিন উত্তর দিল, অনিশ্চিত অবস্থা কখনো ভালো লাগার কথা নয়, কিন্তু পৃথিবীর সবাই আমাদের জন্য অনুভব করছে ভেবে আমাদের খুব ভালো লাগছে। ফ্লাইং সসার সম্পর্কে আপনাদের কি অভিমত? এটা আসলে ফ্লাইং সসার কি না সে সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো কিছু বলা যাবে না, তবে এটি যাই হোক না কেন তার উদ্দেশ্য ভালো নয়। কামালের উত্তপ্ত গলায় বলতে থাকলো, কামাল, যদি ধ্বংস না হয়ে থাকে তবে ওটা যেভাবে হোক ধ্বংস করতে হবে। আপনারা কি মনে করেন অ্যান্ড্রোমিডার অধিপতি হাসান ওটাকে ধ্বংস করতে পেরেছে? আমাদের মনে করা না করায় কোনো কিছু আসে যায় না, তবে হাসান স্যার ওটাকে আঘাত করতে পেরেছেন তাতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর অনেক দেশেই কৃত্রিম গ্রহ এবং উপগ্রহ রয়েছে যেগুলিতে ভয়ানক সব পারমাণবিক অস্ত্র রয়েছে, যেগুলি কি ফ্লাইং সসারকে আঘাত করতে পারতো না? জাহিদ সাবধানে উত্তর দিল, বলল, ফ্লাইং সসারটি রাডারের খুব কাছে না আসা পর্যন্ত দেখা যায় না, তাই হাসান স্যারের আগে আর কেউ এটাকে আঘাত করতে পারেনি। অ্যান্ড্রোমিডার অধিনায়ক হাসান সম্পর্কে কিছু বলবেন কি? কামাল ভারী গলায় বলল, হাসান স্যার সম্পর্কে বলতে হলে আধা ঘন্টার অনুষ্ঠান যথেষ্ট নয়, কয়েক যুগব্যাপী অনুষ্ঠানের প্রয়োজন করতে হবে। পৃথিবীর সবচেয়ে খাঁটি মানুষ হাসান স্যার। জাহিদ বাধা দিয়ে বলল, হাসান স্যারের কথা প্রসঙ্গে আমার একটি কথা মনে হলো। স্যার আমাকে একটা চিঠি দিয়েছেন পৃথিবীতে পৌঁছে যাওয়ার জন্য। স্যার মারা যাওয়ার পর চিঠিটা আমি খুলে পড়েছি পৃথিবীতে পাঠানোর জন্য। আপনাদের আবার পড়ে শোনাচ্ছি। মহাকাশ বিজ্ঞান সর্বাধিনায়ক, আমার সুদীর্ঘ চাকরি জীবনে আমি যে পারিশ্রমিক পেয়েছি এবং বিভিন্ন জাতীয় পুরস্কারে আমার যে অর্থপ্রাপ্তি হয়েছে তার পুরোটা জাতীয় অনাথ আশ্রমে দিয়ে দিলে বাধিত হব। বিনীত হাসান। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একজন মানুষ কতটুকু মহান হলে মৃত্যুর পূর্ব মুহূর্তে এরকম একটি চিঠি লিখতে পারে। সর্বনাশ! জেসমিন চিলের মতো তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। চিৎকার শুনে জাহিদ আর কামাল সাথে সাথে পৃথিবীর 300 কোটি মানুষের সাথে একসাথে চমকে উঠল।
রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে কামাল ফ্যাকাশে রক্তশূন্য মুখে বলল, ফ্লাইং সসার, ফ্লাইং সসার। পরবর্তী 30 সেকেন্ডে সবাই ওদের তিনজনকে প্রচণ্ড বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ভয়াবহ দৃশ্য দেখার আশঙ্কায় রুদ্রশ্বাসে অপেক্ষা করতে থাকলো। কিন্তু কিছুই ঘটল না। জাহিদ কাঁপা কাঁপা গলায় বলল, আমরা আর কতক্ষণ বেঁচে থাকবো জানি না। ফ্লাইং সসারটিকে স্পষ্ট দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে আমাদের আঘাত করতে পারে। আমাদের কিছুই করার নেই। ওটা এখন খুব কাছে চলে এসেছে, সোজা আমাদের দিকে আসছে। কোথাও এত কাছে কখনো এটিকে আসতে দেখিনি। আমরা ওটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কুৎসিত ধাতব একটি চাকতির মতো, উপরে গোল গোল বৃত্ত, বোধ করি জানালা হতে পারে। 3 পাশ দিয়ে নীলাভ আগুন বেরোচ্ছে, প্রচণ্ড বেগে ঘুরতে ঘুরতে এগিয়ে আসছে। তো শুনলেন আজকের গল্পের প্রথম পার্ট, মহাকাশে মহাত্রাস। পরবর্তীতে এই গল্পটির পরবর্তী পার্টগুলো শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ফেসবুক থেকে শুনে থাকেন ফেসবুকের পেজটিকে ফলো বা লাইক দিয়ে থাকুন, এবং স্টে টিউনড। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।